সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা হবে পঞ্চম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8 কিংবা বলতে পারো এটা তোমাদের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এই ভিডিওতে তোমাদের গণিতের সমাধান দেওয়া হবে, আর অন্যান্য বিষয়গুলো তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, দেখে নিও। তো দেখো এখানে একের দাগে কি বলেছে, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, যেটা হচ্ছে এমসিকিউ। তো 1 নম্বর প্রশ্ন বলেছে দেখো যে 6-এর স্থানীয় মান 6 × 100 এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো। তো দেখো এখানে ABCD 4টি আছে, তো এদের মধ্যে কোনটা আমাদের সঠিক উত্তর হবে? 6 × 100, তাহলে এর ফলাফলটা কত হবে? 600 হবে। আমরা এখানে দেখব 6-এর স্থানীয় মান 600, তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান বি। কারণ দেখো একক, দশক, শতক, শতকে আছে দেখো 6, বাকি অন্যান্য গুলোতে কিন্তু 6 শতকের ঘরে নেই, ঠিক আছে। এবং 2 নম্বর প্রশ্ন দেখো, নিচের সংখ্যা 4টির ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। তাহলে ABCD এই যে 4টি সংখ্যা আছে, এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? দেখবে এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে অপশান সি, অর্থাৎ 1807776, ঠিক আছে। এবার পরে 3 নম্বর প্রশ্ন, এখানে দেখতে পাচ্ছ 1 3 8, অর্থাৎ 138কে 29 দিয়ে আমরা গুণ করব। তো এখন এটাকে গুণ করতে গেলে গুণের যে পদ্ধতিটা এখানে ABCD করে উল্লেখ করেছে, কোনটা আমাদের সঠিক হবে? তো এখানে যেটা হবে সঠিক গুণের পদ্ধতি সেটা হচ্ছে অপশান সি, অর্থাৎ 138 × 9 যুক্ত 138 × 20, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের 4 নম্বরে কি বলেছে, নিচের যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক 3 সেই সংখ্যাটি হলো। এখানে দেখো ABCD আছে, তো এখানে সঠিক উত্তর হবে আমাদের অপশান ডি, অর্থাৎ 12কে দেখো আমরা 3 দিয়ে ভাগ করতে পাবো, বা 3-এর একটা গুণিতক হিসাবে 12 এবং 3-এরই গুণিতক হিসাবে 15, তাহলে আমরা এই 12 এবং 15-র একটা সাধারণ উৎপাদক পাবো 3, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের এখানে 1-এর 5 নম্বর প্রশ্ন, ঠিক আছে। তো 1-এর 5 নম্বরে কি আছে দেখো, 2-এর 3। তোমাদের যে ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে, এই মডেল অ্যাক্টিভিটি টাস্কে যে কোশ্চেনগুলো আছে, পূর্বে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4, 5, 6 এখানে বিভিন্ন জায়গা থেকে নিয়েছে। তো আমি সেখান থেকেই তোমাদের পরপর দাগ নাম্বার উল্লেখ করে জানাচ্ছি। এখানে দেখো 1-এর 5 নম্বরে যেটা আছে 2-এর 3 এর একটি সমতুল্য ভগ্নাংশ। দেখো সমতুল্য ভগ্নাংশ বলতে এই যে 2-এর 3 এই যে ভগ্নাংশ, অর্থাৎ উপরে লব নিচে হর, এই লবের সাথে যা গুণ হবে হরের সাথে তাই গুণ হবে, এবং সেটাই হবে তার সমতুল্য ভগ্নাংশ। দেখো এখানে ABCD যেটা আছে এদের মধ্যে ডি অপশন সঠিক। দেখো উপরে 2-এর সাথে 5 গুণ হয়েছে এবং নিচে হরের সাথে এখানে 5 গুণ হয়েছে, তাহলে এটাই অ্যাকচুয়ালি সঠিক উত্তর, সমতুল্য ভগ্নাংশ। এরপরে 6 নম্বরে দেখো 1-এর 4 এবং 3-এর 32কে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে, অর্থাৎ এদের হর একই হতে হবে। সেটা কোনটা হবে? এখানে অপশান সি হবে। দেখো 8-এর 32, 3-এর 32, এখানে দুটোরই কিন্তু হর আমাদের 32 32 আছে। এছাড়াও তোমরা এখানে দেখতে পাবে এর 32 আছে, এরও 32 আছে, কিন্তু এখানে ডি কেন হবে না সঠিক? না, এই দুটোকে যদি তোমরা একই হর বিশিষ্ট করতে চাও, তাহলে তোমরা কিন্তু দেখবে যে সঠিক হিসাবে আমাদের এটাই উত্তর হবে, ঠিক আছে, অর্থাৎ অপশান সি হবে। তো যদি তোমরা মনে করো একটু দেখে নিতে পারো এটা কিভাবে অপশান সি হচ্ছে। দেখো এই যে 1-এর 4 এবং 3-এর 32 আমরা একই হর বিশিষ্ট করতে চাচ্ছি, তাহলে 4 এবং 32-এর লসাগু নির্ণয় করা হবে। তবে লসাগু নির্ণয় করলে এখানে দেখো লসাগুটা করে দেওয়া আছে 32। এখন এই যে লসাগু পাওয়া যাচ্ছে 32, তাহলে আমরা কি করব, এখান থেকে একটা মার্জিন নেবো এবং হর আমরা 32 বসাবো। এখন দেখবো 32-এর সাথে কত গুণ হলে 32 হবে? 1, এবং এই 32-এর সাথে 1 গুণ করে যেহেতু 32 পাওয়া যাচ্ছে, এই একটা উপরে লবের সাথেও গুণ হবে, তাহলে 3-1-3। এবং দেখো এখানে নিচে 4 আছে, এই 4-এর সাথে কত গুণ করলে 32 পাওয়া যাবে? 8, এবং এই 8 উপরের লবের সাথেও গুণ হবে, 1 8 8। দেখো 8-এর 32 এবং 3-এর 32 এখন কিন্তু আমাদের এখানে একই হর বিশিষ্ট ভগ্নাংশ হয়েছে। কিন্তু এখানে দেখো এটাও আমাদের একই হর বিশিষ্ট ভগ্নাংশ ছিল, কিন্তু এদের এখানে দেখো লব 4 আছে, লব 3 আছে, কিন্তু এর লব দেখো 8 এবং লব 3, অতএব এটাই হবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেছে? এরপরে দেখো তোমাদের পরে 7 নম্বর প্রশ্ন কি বলেছে, যে 1-এর 5 ও 2-এর 5 সমান, এখানে যোগ করতে বলেছে। যেহেতু এই দুটো ভগ্নাংশের হর একই, তাহলে এদের হর কিন্তু যেহেতু 5 আছে, তাহলে লসাগু 5 হয়ে যাবে, আর উপরে 2 আর
2 আর 1 যোগ করলে 3 হবে, তাহলে 3 এর 5, অর্থাৎ অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে দেখো তোমাদের ফাইনাল যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা পার্ট 8 তোমাদের একের দাগের এই 7টি প্রশ্ন আছে, ঠিক আছে। তাহলে একের দাগটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার দেখো দুইয়ের দাগ। দুইয়ের দাগে দেখো সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। তো দুইয়ের 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, দুটি মৌলিক সংখ্যার গোসাগু সংখ্যা দুটির প্রত্যেকটি থেকে বড় হবে। এখন বলেছে দুটি মৌলিক সংখ্যার গোসাগু সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড় হবে, এটা কিন্তু মিথ্যা, ঠিক আছে, এটা অবশ্যই মিথ্যা। তোমরা তাহলে মিথ্যা লিখবে, আমি এখানে জাস্ট ক্রস চিহ্ন দিচ্ছি, তোমরা এখানে বক্স করে শেষে মিথ্যা বানান করে লিখে দেবে। পরেরটা দেখো 10,000 এক সংখ্যাটিতে 10,000 এক সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান হচ্ছে এটা কি বলেছে 10, এটাও কিন্তু তোমাদের মিথ্যা, তাহলে এটাও বক্স করে এর ভিতরে মিথ্যা লিখে দেবে, ঠিক আছে। তারপরেরটা দেখো 225 টাকা মূল্যের 221টি বইয়ের দাম 225 যোগ 221, এটাও হবে মিথ্যা, কারণ 225 টাকা মূল্যের 221টি বই কিনলে তার দাম হবে, এটা গুণ করতে হবে, কিন্তু এখানে যোগ চিহ্ন দিয়েছে, তাই এটাও হয়ে যাবে তোমাদের মিথ্যা। পরেরটা দেখো বলেছে সবচেয়ে বড় সংখ্যা 11 দিয়ে 55 ও 22কে বিভাজ্য ভাগ করা যাবে, এটা কিন্তু তোমাদের সত্য, ঠিক আছে, এটা তাহলে কি সত্য, আমি এস চিহ্ন দিলাম, তোমরা এখানে সত্য বানান করে লিখবে, ঠিক আছে। তাহলে তোমাদের দুইয়ের এখানে যেটা প্রশ্ন আছে দেখো, দুইয়ের থেকে মোট 6টা প্রশ্ন, তো 1 2 3 4টে হয়ে গেছে। এবার 5 আর 6 প্রশ্নটা দেখো, 5 নম্বর প্রশ্ন যেটা দেখো 0.5 আর এখানে আছে লেস দেন 0.05। তো এখানে যেটা বলতে চাচ্ছি যে 0.5-এর থেকে 0.05 বড়, এটা কিন্তু মিথ্যা, ঠিক আছে, তাই বক্সের মধ্যে মিথ্যা লেখা হবে। এবং 2-6 নম্বর এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ দেখো, এই চিত্রটা দেওয়ার পর বলেছে সরলরেখা দুটি পরস্পর ছেদি সরলরেখা, এটা হবে সত্য। তাহলে তোমাদের 2-এর দাগে এই 6টি প্রশ্ন ছিল, কমপ্লিট হয়ে গেল। এবার দেখো তোমাদের 3-এর দাগে দুটো টেবিল আছে, 3-এর 1 এবং 3-এর 2। তো 3-এর 1-এ যে টেবিলটা আছে সেটা তোমরা এখানে দেখো ক স্তম্ভ এবং খ স্তম্ভ মেলাতে বলেছে। এখানে দেখো যেটা দেওয়া আছে যে 250 আমরা এটা দেখে নেবো যে এই ক স্তম্ভের এটার সাথে আমাদের খ স্তম্ভের কোনটা মিলে যায়। তাহলে দেখো এখানে একদম এই প্রথমটার সাথে খ স্তম্ভের শেষের অংশটা মিলে যাবে, ঠিক আছে। তারপরটা দেখো 25-25-0, অর্থাৎ 25-25-0, এটার সাথে আমাদের কি কোনটা মিলবে না, এটার সাথে আমাদের যেটা মিলে যাবে সেটা হচ্ছে খ স্তম্ভের একদম প্রথমেরটা, ঠিক আছে, এই অংশটা মিলে যাবে। আর পড়ে থাকছে কি 255-20, যেটা হয়ে যাবে 25,520। তো এই শেষেরটার সাথে আমাদের খ স্তম্ভের মাঝেরটা মিলে যাবে, ঠিক আছে। তাহলে তোমাদের 3-এর দাগের 1 নম্বরে যে টেবিলটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। 3-এর দাগে আরো একটা টেবিল আছে যেটা হচ্ছে 3-এর 2 নম্বর টেবিল, কেমন? তো 3-এর 2 নম্বর টেবিলটা তোমরা একটু দেখে নাও। 3-এর 2 নম্বর টেবিলটাতে কি আছে একটু দেখো। এখানে ক স্তম্ভ দেখতে পাচ্ছ এবং এটাও খ স্তম্ভ, একই রকম ভাবে মেলাতে হবে। এখানে সরলরেখা আছে, সরল রেখাংশ আছে, রশ্মি আছে, আর সমবিন্দু সরলরেখা আছে। আর খ স্তম্ভে দেখো দুটি প্রান্তবিন্দু নেই, একটি নির্দিষ্ট ছেদবিন্দুগামী একটি প্রান্তবিন্দু আছে। তো এখানে দেখে নেবো সরল রেখার সাথে যেটা মিলছে প্রান্তবিন্দু নেই, আর সরল রেখাংশের সাথে যেটা মিলছে দুটি প্রান্তবিন্দু আছে, আর রশ্মির সাথে যেটা মিলছে সেটা একটি প্রান্তবিন্দু আছে। সমবিন্দু সরলরেখা এর সাথে যেটা মিলছে সেটা হচ্ছে একটি নির্দিষ্ট ছেদবিন্দুগামী। তাহলে তোমাদের 3-এর দাগে যে দুটো টেবিল ছিল 3-এর 1 এবং 3-এর 2 কমপ্লিট হয়ে গেল। এবার দেখো তোমাদের 4-এর দাগে, কেমন, 4-এর দাগে প্রশ্ন। তো 4-এর দাগে কি বলেছে দেখো, 4-এর প্রথমেই দেখো এখানে √144, 4-এর 1-এ √144 সমান এখানে শূন্যস্থান দেওয়া আছে। এখন এই শূন্যস্থানটাতে কি বসবে, ঠিক আছে, এই শূন্যস্থানটাতে যেটা বসবে রুট যদি আমরা তুলে দিই তাহলে আমরা কত পাবো না 112 পাবো। তো কিভাবে হচ্ছে সেটা তোমরা এখন একটু দেখে নেবে। দেখো এই যে 114 আছে, তো 114কে আমরা কি করব না উৎপাদকে বিশ্লেষণ করব। 272-এ 144, 272-এ 144, 236-এ 72, 218-এ 36, 29-18, 3-3-9, এই যে এখানে উৎপাদকগুলো পাওয়া গেল। এবার 144 সমান আমরা এই সংখ্যাগুলোকে আমরা কি করব গুণ চিহ্ন দিয়ে লিখে দেবো। প্রত্যেক দুটোর জন্য একটা স্কোয়ার, প্রত্যেক দুটোর জন্য একটা স্কোয়ার, এবং দুটো 3-এর জন্য একটা 3-এর স্কোয়ার। 144 রুটের মধ্যে ছিল, এখন আমরা এই রুটটা আমরা এর মধ্যে দিয়ে দিতে পারি। তাহলে দেখো রুট আর স্কোয়ার একসাথে বাদ
যাবে, তাহলে 2 × 2 × 3, তাহলে 2 2 4, 4 3 12, ঠিক আছে। অর্থাৎ এখানে যে √144 ছিল এটা সমান 12 কিভাবে পাওয়া গেল সেটা এখানে দেখিয়ে দেওয়া হলো। তোমরা শুধু শূন্যস্থানে এটা বসিয়ে দিলেই হবে। এরপরে দেখো তোমাদের 4-এর 2 নম্বর, 4-এর 2 নম্বরে কি বলেছে যে 18 বিয়োগ 15 18, এটা সমান যা হবে সেটা আবার লঘিষ্ঠ আকারে লিখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 4-এর 2 নম্বর, দেখো 18 এবং মাইনাস 15 18, তো আমরা যদি এটাকে বিয়োগ করি, যেটা মান নির্ণয়, 18 লসাগু 18ই হবে, তাহলে 18 বিয়োগ চিহ্ন উপরে 15 আছে 15, 18 থেকে 15 বিয়োগ করলে তাহলে 3-এর 18 হবে, 3 দিয়ে আমরা এখন 18কে কেটে দিতে পারি, 3 6 18, তাহলে নিচে 6 থাকছে উপরে কিছু নেই মানে 1, আর এটাই হচ্ছে আমাদের লঘিষ্ঠ রূপ, তাহলে 1-এ 6 পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা 4-এর 2 নম্বর। এবার দেখো 4-এর 3 নম্বর, 4-এর 3 নম্বরে কি বলেছে, এই যে 6 পূর্ণ 5-এর 3, এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ, এটাকে বলেছে যে আমাদের অপ্রকৃতে প্রকাশ করতে হবে। দেখো এটা সমান অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। তো অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে গেলে কি করতে হবে আমাদের, এই যে পূর্ণ সংখ্যা যেটা আছে এর সাথে আমাদের হরের গুণ করতে হবে, অর্থাৎ 6 × 3, এর সাথে লব যোগ হবে 6 × 3 যোগ 5, আর নিচে আমাদের যা আছে তাই থাকবে। পরের লাইনে দেখো 6 3 18 যোগ 5, 18 আর 5 যোগ করলে 23 হবে এবং নিচে 3 থাকবে, তাহলে 23-এর 3, এটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। এরপর 4-এর 3 নম্বর কমপ্লিট। 4-এর 4 নম্বরে দেখো তোমাদের 4-এর 4 নম্বরে কি বলেছে, যে তোমার কাছে 4 টাকা 50 পয়সা জমা ছিল, আমি 15 টাকা 50 পয়সা দিলাম, এখন তোমার কাছে মোট কত টাকা হলো। তাহলে আগে 4.50 টাকা ছিল আর আমি এখন 15.50 টাকা দিলাম, কত টাকা হলো, তাহলে আমরা এটাকে যোগ করে দেবো, আর যোগ করলে উত্তরটা পাওয়া যাবে। 4.50 তার নিচে 15.50 বসিয়ে যোগ করা হচ্ছে, 0 0 0 হবে, 5 5 10-এর 0 হবে, হাতে 1, 5 1 6 4 10-এর 0, হাতে থাকে 1 1 2, তাহলে আমার কাছে মোট 20 টাকা হলো। এই যে 20 পর দশমিকের পর 0 0 আছে, এটা আমরা 0 0 না দিলেও হবে, তাহলে 20 টাকা। তাহলে দেখো তোমাদের 4-এর দাগে 4টি প্রশ্ন ছিল, কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের 5-এর দাগের প্রশ্ন, ঠিক আছে। তো 5-এর দাগের প্রথম প্রশ্নটা দেখো, এখানে কি বলা হচ্ছে, যে তুমি তোমার মায়ের থেকে 25 বছরের ছোট, এখন বর্তমান তোমার মায়ের বয়স হচ্ছে 36 বছর, 2 বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে। তাহলে প্রথমত যেটা বলছে যে 25 বছরের ছোট তুমি, এবং মার বর্তমান বয়স বলেছে কত না 36, 2 বছর পরে কত হবে সেটা আমাদেরকে, এবং সমষ্টি চাচ্ছে, ঠিক আছে, 2 বছর পরে সমষ্টিটা কত হবে সেটা বলতে হবে। তো দেখো উত্তরটা আমরা যেটা করব, যে মায়ের বর্তমান বয়স সমান 36 বছর, যেটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। দেখো বলেছে বর্তমান বয়স 36 বছর, আচ্ছা, অতএব আমার বর্তমান বয়স কত না 36 বিয়োগ 25 সমান 11 বছর। কেন না প্রথমেই বলেছিল তুমি তোমার মার থেকে 25 বছরের ছোট, তাহলে মায়ের বয়স যদি 36 হয়, 25 বছরের ছোট হলে 36 থেকে 25 আমরা বিয়োগ করলে আমার বর্তমান বয়স পাওয়া যাবে 11 বছর। এবার দেখো এখন 2 বছর পর মায়ের বয়স হবে 36 যোগ 2 সমান 38 বছর, এবং 2 বছর পর আমার বয়স হবে 11 যোগ 2 সমান 13 বছর। এবার 2 বছর পর বলেছিল দুজনের বয়সের সমষ্টি, অতএব 2 বছর পর বয়সের সমষ্টি হবে সমান, এই যে 38 আর 13 যোগ করে দেওয়া হবে, 8 3 11, 1 হাতে 1 1 2 2 আর 3 5, তাহলে 51 বছর। তো আশা করি বোঝা গেছে, ঠিক আছে। 51 বছর, 2 বছর পর তাদের বয়সের সমষ্টি হচ্ছে 51 বছর, এইভাবেই তোমরা সমাধান করে দেবে। এবার 5-এর 2 নম্বরে দেখো, 5-এর 2 নম্বরে যে প্রশ্নটা ছিল, বলেছে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো। সংখ্যাগুলো কি কি আছে, 45 ও 75। মৌলিক উৎপাদকের সাহায্যে আমাদেরকে লসাগু নির্ণয় করতে হবে। দেখো 45 এবং 75, তো 45-এর উৎপাদক বিশ্লেষণ করলে 3 15 45, 3 5 15, এবং 75 দেখো 3 25 75 এবং 5 5 25। এবার আমরা যেটা করব, 45 সমান 3 × 3 × 5 যেটা পাওয়া যাচ্ছে, এবং 75 থেকে আমরা যেগুলো পেয়েছি সমান 3 × 25 5 × 5, দেখো 3 × 5 × 5। এখন আমরা দেখে নেব যে 45 ও 75 এর সাধারণ উৎপাদক যেটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই 3 3 এবং এই 5 এই 5, তো 3, 5। অন্য উৎপাদকগুলো কি হচ্ছে 3, 5, আর যেটা পড়ে থাকছে অতিরিক্ত 3, 5, যেহেতু এটা লসাগু, অতএব নির্ণেয় লসাগু যেটা সাধারণ উৎপাদক 3 × 5 এবং অন্য
উৎপাদক 3, 5 এগুলো সবই নেওয়া হবে, তাহলে 3 গুণিত 3 গুণিত 5 গুণিত 5 এই চারটে অর্থাৎ 3 3 এবং 5 5 এগুলোকে গুণ করলে আমরা 225 পেয়ে যাব। আর এটাই আমাদের উত্তর 4 ছিল, যে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো পরের যে প্রশ্নটা তোমাদের 5-এর 3 নম্বর এবং 5-এর 4 নম্বর, 5-এর 3 নম্বর প্রশ্নটা দেখো। এখানে বলেছে যে একটি মাঠের দৈর্ঘ্য, ঠিক আছে, একটি মাঠের দৈর্ঘ্য 40 মিটার, আর বলেছে প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে ঘাস বসাতে কত টাকা খরচ হবে। তাহলে দেখো, যেহেতু মাঠটা বর্গাকার, আমরা ধরে নিলাম এটা একটা বর্গাকার মাঠ, আর মাঠের দৈর্ঘ্য বলেছিল 40 মিটার। বর্গাকার হওয়ার জন্য চারটি বাহুই সমান হবে, এদিকে 40 এদিকে 40 এদিকে 40, এটা প্রত্যেকটা বাহু 40 মিটার। আমরা দেখে নেব বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফল। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহুর স্কয়ার, তাহলে বাহুর স্কয়ার বর্গমিটার, তাহলে বাহু বলতে এখানে 40, তাহলে 40 বসবে, এবং 40 গুণিত 40 এভাবেও দিতে পারো। তাহলে আমরা যেটা ক্ষেত্রফল পাবো 40 গুণিত 40 গুণ করলে 1600 বর্গমিটার। আর প্রশ্নে বলা ছিল যে প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হবে। তাহলে মাঠটার ক্ষেত্রফল পাওয়া গেছে 1600 বর্গমিটার, তাহলে 6 টাকা হিসাবে এই 1600 বর্গমিটারে ঘাস বসাতে কত খরচ হবে। অতএব বর্গাকার মাঠে ঘাস বসাতে খরচ হবে 1600 গুণিত 6। ঠিক আছে, তাহলে 1600 গুণিত 6 সমান কত হবে? 9600 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের খরচ। এবার দেখো পরের প্রশ্ন, পরের এবং শেষ প্রশ্ন। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, আর এই ছবিটা দেওয়ার পর বলেছে ঘোষা অঞ্চলের পরিসীমা নির্ণয় করো। ঠিক আছে, পরিসীমা, এই যে ঘোষা অংশ, দেখো এখান থেকে এই অংশটা 4 মিটার আছে, তাহলে এখান থেকে এই অংশটাও 4 মিটার হবে। আবার এখান থেকে এটা যদি 6 মিটার হয়, তাহলে এখান থেকে এই অংশটাও 6 মিটার হবে। তাহলে এই যে ঘষা অংশটা, তার দৈর্ঘ্য আমরা পাচ্ছি 6 মিটার এবং প্রস্থ পাচ্ছি কত? 4 মিটার। আর এখন বলতে চাচ্ছি এটার পরিসীমা নির্ণয় করো। তাহলে দেখো, পরিসীমা নির্ণয় করার জন্য আমরা যেটা করব, যে অতএব ঘষা অঞ্চলের দৈর্ঘ্য 6 মিটার, অতএব ঘষা অঞ্চলের প্রস্থ সমান 4 মিটার, অতএব ঘষা অঞ্চলের পরিসীমা নির্ণয়ের যেটা সূত্র, সেটা হচ্ছে যে 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ ব্র্যাকেট ক্লোজ মিটার। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্রশ্নে দেওয়া আছে দেখো 6 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 4 মিটার। তাহলে দেখো 2 গুণিত 6 আর 4 যোগ করলে 10 হবে, তাহলে 2 10 20 মিটার। তো এটাই হচ্ছে তোমাদের পরিসীমা। দেখো তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফাইনাল, যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। তোমরা অবশ্যই অন্যান্য বিষয়গুলো ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, তোমরা দেখে নিও।